আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে কিভাবে ব্যাকটেরিয়ার মধ্যে অপেরন সিস্টেমটা কাজ করে। অপেরন সিস্টেম হচ্ছে যে যেখানে একটা জিন ক্লাস্টারের মধ্যে কয়েকটা জিন থাকে, সেই কয়েকটা জিন একসাথে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিককে ঠিকভাবে এক্সপ্রেস করতে হেল্প করে। যেমন যদি এনভায়রনমেন্টে ল্যাকটোজ থাকে, গ্লুকোজ যদি কোনো কারণে শেষ হয়ে যায়, তাহলে ব্যাকটেরিয়া সেই এনজাইম বা সেই প্রোটিনগুলো সিনথেসাইজ করে যেগুলো ল্যাকটোজকে সেলের ভিতরে আনবে আর ল্যাকটোজকে সাবসিকুয়েন্টলি ভেঙে এনার্জি পেতে সাহায্য করবে। তো এই জিনগুলা নর্মালি গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে তাহলে ব্যাকটেরিয়া ইউটিলাইজ করে না, এক্সপ্রেস করে না, কারণ গ্লুকোজ একটা মোনোমার, এটাকে খুব সহজেই ভেঙে এনার্জি পাওয়া যায়। যদি ব্যাকটেরিয়া ল্যাকটোজ পায় শুধু এনভায়রনমেন্টে যেখানে গ্লুকোজ মোটেও নাই, তখন ব্যাকটেরিয়া ল্যাকটোজ ইউটিলাইজেশন জিনগুলোকে এক্সপ্রেস করা শুরু করে, আর তখনই ওই জিনগুলা কাজে লাগে, দরকার লাগে, আদারওয়াইজ লাগে না। তো এই জন্যে যদি তোমার ল্যাকটোজ ইউটিলাইজেশন জিনগুলা নর্মালি ব্যাকটেরিয়া সেলের মধ্যে অফ হয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়ার জন্য ভালো। তো যতগুলা জিন ল্যাকটোজ ইউটিলাইজেশনের সাথে লিঙ্কড, যে যেমন হচ্ছে যে পারমিয়েজ জিন যেটা ল্যাকটোজকে ভিতরে আনে, আর গ্যালাক্টোসাইডিস জিন যেটা ল্যাকটোজকে ভাঙে, এরা যদি পাশাপাশি থাকে তাহলে এদেরকে যখন দরকার তখন একসাথেই অন করা যায়, আবার যদি দরকার না হয় তাহলে একই সাথে অফ করা যায়। তার মানে একসাথে ক্লাস্টার হওয়ার কারণে এদেরকে একই সাথে রেগুলেট করা যায়, যেই প্রসেসটাকে আমরা বলি কোঅর্ডিনেটলি রেগুলেটেড। কোঅর্ডিনেটলি মানে রেগুলেটেড মানে হচ্ছে যে এদের রেগুলেশনটা কোঅর্ডিনেটেড ভাবে হয়, কোঅর্ডিনেশন হয় এদের, কোঅর্ডিনেটলি রেগুলেটেড, দ্যাট ইজ এদের রেগুলেশন যেটা, সেটা একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে হয়। রেগুলেটেড হলে এরা দুজনই আইদার অফ থাকে আর এরা দুইজনই অন হয়ে যায় একই সাথে। তা না হলে ব্যাকটেরিয়াকে দেখা যাবে যে একটা জিন অন করলো, আরেকটা জিন লাগবে, সেইটা কোন জায়গায় আছে সেটাকে ইনডিউস করতে করতে অনেক দেরি হয়ে গেল, সেটা অন করতে অনেক দেরি হয়ে গেল। তো সেটা যেহেতু ডিফিকাল্ট হয়, এই জন্য পাশাপাশি জিন থাকলে ব্যাকটেরিয়ার জন্য এই জিনগুলোকে অন করা বা অফ করা সুবিধা হয়। তো এই ধরনের জিন ক্লাস্টার যারা কোঅর্ডিনেটলি রেগুলেটেড তাদেরকে আমরা বলি অপেরন। তো লাস্ট ক্লাসে আমরা ল্যাক অপেরনটা দেখেছিলাম, যে ল্যাক অপেরনের মধ্যে ল্যাকটোজ ইউটিলাইজেশনে সব রকমের জিন থাকে। এটার মধ্যে থাকে তিনটা জিন, জেড ওয়াই এ। তার মধ্যে জেড তৈরি করে বিটা গ্যালাক্টোসাইডেস জিন, ওয়াই তৈরি করে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েস জিন, আর এ তৈরি করে বিটা গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসেটাইলেজ জিন। এর মধ্যে পারমিয়েজটা ল্যাকটোজকে ঢুকায় আর গ্যালাক্টোসাইডেসটা ল্যাকটোজকে ভাঙে, আর ট্রান্সঅ্যাসেটাইলেজের ফাংশনটা আমরা জানি না। আমরা এটাও দেখেছিলাম যে এই ডিফারেন্ট জিনগুলোর মধ্যে যদি মিউটেশন হয় তাহলে কোন প্রসেসটা কিভাবে এফেক্টেড হয়। যেমন কিছু সিকোয়েন্স আছে যেগুলো হচ্ছে সিস অ্যাক্টিং, মানে তারা ওই সিকোয়েন্স হিসাবেই ওখানে বসেই কাজ করবে, এই জন্য সিস অ্যাক্টিং। আর কিছু আছে যারা হচ্ছে ট্রান্স অ্যাক্টিং, মানে হলো যে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারপরে কাজ করবে। তো যারা হচ্ছে কিনা সিস অ্যাক্টিং তাদের মধ্যে আছে অপারেটর, কারণ অপারেটরের মধ্যে আমাদের রেগুলেটর জিনের প্রোটিনটা এসে বাইন্ড করে, সো অপারেটরকে ডিএনএ এর মধ্যেই থাকতে হবে। অপারেটর যদি কোনো কারণে আমরা কেটে বাদ দিয়ে দেই তাহলে রেগুলেটর প্রোটিন বাইন্ডও করতে পারবে না, আর ওই অপারেটরটা রেগুলেশনও হবে না, ওই অপারেটর সব সময় অন হয়ে বসে থাকবে, লাগলেও অন না লাগলেও অন। আবার সেম ফর প্রোমোটার। প্রোমোটার হচ্ছে সেই সিকোয়েন্স যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, আরএনএ পলিমারেজ বাইন্ডিং করলে একটা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন করে আরএনএ হতে পারে। আর আরএনএ যদি হয় তাহলে সেই আরএনএটা থেকে প্রোটিন তৈরি হয়, আর তা না হলে ডিএনএ থেকে ডাইরেক্টলি প্রোটিন হওয়া সম্ভব না। তো এই জন্য প্রোমোটারটাও হচ্ছে একটা সিস অ্যাক্টিং এলিমেন্ট, কারণ প্রোমোটার যদি ওই জিনের পাশে না থাকে তাহলে আরএনএ পলিমারেজ যেখানে প্রোমোটার সেখানে গিয়েই বাইন্ড করবে, আর ওই প্রোমোটারের সাইড অ্যাডজেসেন্ট যে জিনগুলা সেগুলাকে আর এক্সপ্রেশন করবে না। সেই জন্য তোমার যে কোনো জিন এক্সপ্রেশনের জন্য প্রোমোটারকে ওই জিনের পাশেই থাকতে হবে, সো দ্যাট আরএনএ পলিমারেজ ক্যান ওই জিনের পাশে বাইন্ড করতে পারে। আর আরএনএ পলিমারেজ জন্য ওই জিনগুলার থেকেই আরএনএ বানায়, যাতে ওই জিনের আরএনএ থেকে ওই জিনের স্পেসিফাইড প্রোটিনই ফর্ম করবে। তো এখানে দুইটা সিস অ্যাক্টিং এলিমেন্ট আছে, একটা হচ্ছে অপারেটর অথবা আমরা এটাকে রেগুলেটরি প্রোটিন বাইন্ডিং সাইটও বলি, আরপিবিএস ইন শর্ট। আর আরেকটা হচ্ছে প্রোমোটার যেটা হচ্ছে আরএনএ পলিমারেজের বাইন্ডিং সাইট। এই দুটাকে সিকোয়েন্স হিসাবেই ডিএনএর ভিতরে যেই
রেগুলেশনের ও পার্ট, সেই যেই জিনের ও পার্ট, সেই জিনের সাথেই ওকে থাকতে হবে, অন্য কোনো জায়গায় থাকলে হবে না। আর যেই জিনগুলো ZYA জিন, এদেরকে আমরা বলি স্ট্রাকচারাল জিন, কারণ এরা স্ট্রাকচার ফর্ম করে। কি স্ট্রাকচার ফর্ম করে? জেড ফর্ম করে গ্যালাক্টোসাইডেজ, ওয়াই ফর্ম করে পারমিয়েজ, আর এ ফর্ম করে ট্রান্সঅ্যাসিটাইলেজ। এরা অ্যাকচুয়াল প্রোটিন স্ট্রাকচার ফর্ম করে, যারা এনজাইম হিসেবে কাজ করে। এই জন্য আমরা এদেরকে বলি স্ট্রাকচারাল জিন। তার মানে ল্যাক অপেরনের ভিতরে এলিমেন্ট যেগুলো আছে, একটা হচ্ছে রেগুলেটরি জিন, যেটা এই পুরো অপেরনটাকে রেগুলেট করে, দরকার হলে অন করে, না দরকার হলে অফ করে, যেটাকে আমরা আই জিন বলি। এই আই জিনটা রেগুলেশন করে একটা রিপ্রেসার তৈরি করে। রিপ্রেসারটা সাইটোপ্লাজমে ও ছেড়ে দেয়। রিপ্রেসারটা তখন ও যার সাথে বাইন্ড করে তাকে খুঁজে বের করে তার সাথে সে বাইন্ড করে। সেই জায়গাটা হচ্ছে অপারেটর। এটাকে আমরা আরপিবিএসও বলতে পারি। ল্যাক অপারেটরে তিনটা অপারেটর থাকে, একটা অপারেটর ওয়ান, একটা অপারেটর টু, আর একটা অপারেটর থ্রি। এর মধ্যে অপারেটর ওয়ানটা হচ্ছে মাঝখানে, আর অপারেটর টু আর থ্রি হচ্ছে অপারেটর ওয়ানের দুই পাশে। তো এইভাবে অপারেটরের প্লেসমেন্ট হওয়ার যে সুবিধাটা, সেটা হচ্ছে যে যখন রিপ্রেসারটা বাইন্ড করে তখন এ প্রাইমারিলি অপারেটর ওয়ানে বাইন্ড করে, এরপরে সে আইদার অপারেটর টু অর অপারেটর থ্রি এর সাথে বাইন্ড করে। এই বাইন্ডিং এর কারণে যেটা হয়, যদি অপারেটর ওয়ান টু এর মধ্যে বাইন্ডিং হয়, তাহলে ও আরএনএ পলিমারেজের যেই এরিয়াটা, যে সিকোয়েন্সটা আরএনএ পলিমারেজের বাইন্ডিং সাইট হিসাবে কাজ করবে, সেই বাইন্ডিং সাইটের কিছুটা সিকোয়েন্সকে সে দখল করে ফেলে। দখল করে ফেললে তখন আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না, তখন অপেরনটা এক্সপ্রেশন হয় না। তার মানে রিপ্রেসার বাইন্ড করলে রিপ্রেশন হয়, ইনহিবিশন হয়, জিনটার এক্সপ্রেশন হয় না, অপারেটরটার এক্সপ্রেশন হয় না। একইভাবে যদি অপারেটর ওয়ান আর অপারেটর থ্রিতে রিপ্রেসার বাইন্ড করে, তাহলেও দেখা যায় যে যেহেতু অপারেটর ওয়ান আর থ্রিতে বাইন্ড করলে মাঝখানে প্রোমোটার সিকোয়েন্সটা ঢাকা পড়ে যাচ্ছে, তখন ওই প্রোমোটার সিকোয়েন্সে আরএনএ পলিমারেজও বাইন্ড করতে পারে না, যার জন্য ট্রান্সক্রিপশন হয় না। তার মানে আইদার অপারেটর ওয়ান এন্ড টু বাইন্ডিং অর অপারেটর ওয়ান এন্ড থ্রি বাইন্ডিং, যেটাই হোক না কেন, দুইটারই এফেক্ট হচ্ছে আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে না দেওয়া। তার মানে ডাউনস্ট্রিম যে জিন গুলা ZYA জিন, ওই জিনগুলো এক্সপ্রেশন হয় না। তো এখানে ল্যাক অপারেটরের তো খালি নিজের নিজের মতন অন অফ হলেই হবে না। ওর মানে জাস্ট রিপ্রেসার বাইন্ড থাকলে অফ, না বাইন্ড থাকলে অন, শুধু এইটুকু তো ওর চিন্তার বিষয় না। ওর এটাও চিন্তার বিষয় যে এনভায়রনমেন্টে গ্লুকোজ আছে কিনা। কারণ যদি গ্লুকোজ থাকে তাহলে ওকে অফ থাকতে হবে, আর যদি গ্লুকোজ না থাকে তাহলে ওকে অন হতে হবে। তার মানে ওর অন অফটাকেও এনভায়রনমেন্টের ওপরে ডিপেন্ড করে অন অফ হতে হবে। যে যদি গ্লুকোজ না থাকে তাহলে যেন আমার রিপ্রেসার বাইন্ড করেই থাকে আর ল্যাকোপেরন যেন অফই থাকে, কারণ গ্লুকোজ থাকলে আমার ল্যাকটোজ ইউটিলাইজেশনের কোনো জিনিসপত্র লাগবে না। একইভাবে যদি গ্লুকোজ না থাকে, আমি জানি না আমি কোনটা বললাম, গ্লুকোজ যদি না থাকে তাহলে তোমার ল্যাকটোজ ইউটিলাইজেশন অপারেটর যেন অন হয়ে যায়, যাতে গ্লুকোজ নাই, সো ব্যাকটেরিয়া যেন ল্যাকটোজ ইউটিলাইজ করতে পারে। তার মানে শুধু ও নিজে নিজের মতন অন এন্ড অফ হলে হবে না, ওকে গ্লুকোজের প্রেজেন্সের সাথেও একটা কোঅর্ডিনেশন করতে হবে। যে গ্লুকোজ আছে কিনা দেখে শুনে আমি অন অফ হব, গ্লুকোজ থাকলে আমি অফ থাকবো, গ্লুকোজ না থাকলে আমি অন হব। তো এই প্রসেসটাকে ওইভাবে কন্ট্রোল করার জন্য এখানে প্রোমোটারের মধ্যে দুইটা সাইট থাকে। একটা হচ্ছে আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট, যেখানে অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ বাইন্ড করে, আর একটা হচ্ছে ক্যাপ সাইক্লিক এএমপি বাইন্ডিং সাইট। তো এই দুইটা সাইট মিলে আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে হেল্প করে। একটা সিকোয়েন্স অ্যাকচুয়াল আরএনএ পলিমারেজকে বাইন্ড করে, আর একটা সিকোয়েন্স ওই আরএনএ পলিমারেজ বাইন্ডিং সিকোয়েন্সটাকে খুলে আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে হেল্প করে। যেমন মনে করো যে একজন মানুষ চেয়ারে বসবে, তুমি এসে চেয়ারটা টেনে দিলা, তাহলে তার বসতে সুবিধা হবে। বা একজন মানুষ বের হবে, তুমি গিয়ে দরজাটা খুলে দিলা, তার বের হতে হেল্প হবে। এইভাবে তোমার যদি ক্যাপ সাইক্লিক এএমপি বাইন্ডিং সাইটে ক্যাপ আর সাইক্লিক এএমপি বলে দুইটা মলিকিউল বাইন্ড করে কমপ্লেক্স হিসাবে, তাহলে আরএনএ পলিমারেজের বাইন্ডিং সিকোয়েন্সটা একটু খুলে যায়। খুলে গেলে তখন আরএনএ পলিমারেজ খুব সহজে সেখানে এসে বাইন্ড করতে পারে আর ট্রান্সক্রিপশন করতে পারে। এখানে ট্রান্সক্রিপশনের জন্য আমাদের দরকার শুধু আরএনএ পলিমারেজ, ক্যাপ সাইক্লিক এএমপি কিন্তু আমাদের দরকার নাই। কিন্তু ক্যাপ সাইক্লিক এএমপি আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে হেল্প করছে, সেই জন্য ওদের বাইন্ডিংটা ট্রান্সক্রিপশন প্রসেসের স্পিডটাকে বা এফিসিয়েন্সিটাকে
ইনফ্লুয়েন্স করছে ডাইরেক্ট। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যাপ যে প্রোটিনটা, যেটার ফুল ফর্ম হচ্ছে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, এই প্রোটিনটা ব্যাকটেরিয়া সিনথেসাইজ করতে পারে। কিন্তু এই প্রোটিনটা সাইক্লিক এএমপি কে ছাড়া এই সাইটে এসে বাইন্ড করতে পারে না। তার মানে ক্যাপ আছে, কিন্তু সাইক্লিক এএমপি যদি থাকে তাহলে এরা কমপ্লেক্স ফর্ম করে এখানে এসে বাইন্ড করবে। আর যদি ক্যাপ থাকে সাইক্লিক এমপি না থাকে, তাহলে ক্যাপ একা এখানে এসে বাইন্ড করবে না। আর এরা দুজন যদি বাইন্ড না করে, আরএনএ পলিমারেজও এখানে ঠিক মতন বাইন্ড করতে পারবে না, ট্রান্সক্রিপশনও হবে না। এইখানে আমাদের গ্লুকোজের সাথে লিঙ্কটা চলে আসে। কিভাবে লিঙ্কটা চলে আসে? এই যে সাইক্লিক এএমপি মলিকিউলটা, এই সাইক্লিক এএমপি মলিকিউলটার যে ফরমেশনটা, সেটা যে এনজাইম দিয়ে হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেস। এই অ্যাডেনাইল সাইক্লেস এনজাইমটা এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে। এখন যদি সেলের মধ্যে এনাফ গ্লুকোজ অ্যাভেলেবল থাকে, তাহলে এই অ্যাডেনাইল সাইক্লেস এনজাইমটা ইনহিবিটেড হয়ে থাকে। ইনহিবিটেড হয়ে থাকলে তখন এটিপি থেকে সাইক্লিক এএমপি ফর্মেশন হয় না, সাইক্লিক এএমপি ক্যাপ কমপ্লেক্স ফর্মেশন করতে পারে না, আরএনএ পলিমারেজ ল্যাকোপেরনে ঠিক মতন বাইন্ড করতে পারে না। তার মানে আরএনএ পলিমারেজ কোনো ল্যাকোপেরন থেকে এক্সপ্রেশনও করাতে পারে না। তার মানে গ্লুকোজ যখন বেশি, অ্যাডেনাইল সাইক্লেস তখন অ্যাক্টিভ নাই, সাইক্লিক এমপি কম, ল্যাকোপেরনের অ্যাক্টিভেশনও নাই। আর যখন গ্লুকোজ কম, তখন অ্যাডেনাইল সাইক্লেস আর ইনহিবিশন হবে না, না হলেও এটিপি থেকে সাইক্লিক এমপি ফর্ম করবে। সাইক্লিক এমপি ক্যাপের সাথে কমপ্লেক্স ফর্ম করবে। সেই কমপ্লেক্সটা তখন গিয়ে ওই প্রোমোটার রিজিয়নে গিয়ে বাইন্ড করে ডিএনএটাকে একটু আনওয়াইন্ড করে দিবে, দিয়ে আরএনএ পলিমারেজের বাইন্ডিংটাকে হেল্প করবে, যাতে আরএনএ পলিমারেজ ল্যাকোপেরনকে এক্সপ্রেশন করতে পারে। তার মানে থ্রু সাইক্লিক এএমপি ফরমেশন, গ্লুকোজ এনশিওর করছে যে ও থাকলে যেন অপেরন অফ থাকে, আর ও না থাকলে যেন অপেরন অন থাকে। এই প্রসেসটাকে বলা হয় ক্যাটাবোলাইট রিপ্রেশন। গ্লুকোজ হচ্ছে একটা ক্যাটাবোলাইট, কারণ ক্যাটাবলিজমে সবকিছু ভাঙে, অ্যানাবলিজমে সবকিছু সিনথেসিস হয়। সো গ্লুকোজ হচ্ছে একটা ক্যাটাবোলাইট, কারণ ব্যাকটেরিয়া এটাকে ভেঙে এনার্জি নেয়। আর ও যদি থাকে তাহলে ও অন্য সাবস্ট্রেটের ব্রেকডাউনটাকে রিপ্রেস করে। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় ক্যাটাবোলাইট রিপ্রেশন। এই ক্যাটাবোলাইট রিপ্রেশনের কারণে গ্লুকোজ থাকলে অন্য কোনো সুগার সোর্স ব্রেকডাউন হয় না, আর অপেরন গুলা সাবসিকুয়েন্টলি অফ থাকে। তো এখানে দেখা গেছে যে গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে আর গ্লুকোজ যদি প্রেজেন্ট না থাকে, তাহলে যেই তোমার ডিফারেন্সটা হয়, সেইটা তোমার মানে 98% ল্যাকোপেরনের যেই 98% এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা পুরাপুরি এই গ্লুকোজের এই রিপ্রেশনের প্রেজেন্সে বা অ্যাবসেন্সের কারণে হয়। মানে গ্লুকোজ যদি রিপ্লেস না করে, তাহলে ল্যাকোপেরনের 98% পর্যন্ত এক্সপ্রেশন হতে পারে বিকজ অফ তোমার সাইক্লিক এমপি প্রোডাকশন। আর গ্লুকোজ যদি থাকে, তাহলেও ল্যাকোপেরনের 98% পর্যন্ত রিপ্রেশন হতে পারে বিকজ অফ অ্যাবসেন্স অফ সাইক্লিক এমপি। আর রিমেনিং যে 2%, যে 2% অ্যাক্টিভিটি, আমরা তো কোনো কিছুকে 100% এফিসিয়েন্সি দিয়ে করতে পারি না। রিমেনিং যে 2% যেই অ্যাক্টিভিটিটা হয় আইদার অন অর অফ, সেই অ্যাক্টিভিটির কারণে তোমার ল্যাকোপেরন থেকে অল্প কিছু পারমিয়েজ আর বিটা গ্যালাক্টোসাইডেজ সবসময় সিনথেসিস হতে থাকে। ওই 2% হচ্ছে এনাফ, এরাই স্ট্যান্ড বাই থাকে, যদিও 2% মানে খুবই কম। কিন্তু ওই 2% এক্সপ্রেশনের জন্যই ল্যাকোপেরন থেকে দেখা যায় যে একটু অল্প পরিমাণে হলেও পারমিয়েজ তৈরি হয়, খুবই অল্প পরিমাণে হলেও বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হয়। যার কারণে যদি অল্প পারমিয়েজ অল্প ল্যাকটোজও ভিতরে নিয়ে আসে, যদি এনভায়রনমেন্টে হঠাৎ করে গ্লুকোজ শেষ হয়ে গিয়ে ল্যাকটোজ চলে আসে, তাহলে ওই অল্প পারমিয়েজ প্রেজেন্ট থাকার কারণেও কিছু ল্যাকটোজ সেলের মধ্যে ঢুকতে পারে। আর বিটা গ্যালাক্টোসাইডেজের অ্যাক্টিভিটির কারণে ও অ্যালো ল্যাকটোজে কনভার্ট হতে পারে। অ্যালোল্যাক্টোজে কনভার্ট হলে তখন অ্যালোল্যাক্টোজটা ওই ল্যাকোপেরনের ইন্ডিউসার হিসেবে কাজ করে। ও তখন গিয়ে রিপ্রেসারকে সরিয়ে নিয়ে চলে আসে, আর ল্যাকোপেরনের রিপ্রেশনটা বন্ধ হয়ে গিয়ে ল্যাকোপেরন অন হয়ে গিয়ে ল্যাকোপেরনের এক্সপ্রেশন হতে শুরু করে। তার মানে এই যে 100% এফিসিয়েন্ট হলো না একটা প্রসেস, এটাও কিন্তু একটা বেনিফিট। কারণ ওই যে 2% তুমি হতে দিচ্ছ, ওই 2%-এর কারণে যে পারমিয়েজ হচ্ছে, সেই পারমিয়েজ ল্যাকটোজকে ভিতরে আনতে হেল্প করছে।
তা না হলে তোমার সিস্টেমটা যদি 100% অফ থাকতো, তাহলে কিন্তু ল্যাকটোজ প্রেজেন্ট থাকলেও ব্যাকটেরিয়া সেই ল্যাকটোজটাকে ভিতরে আনতে পারতো না, কারণ ওর তো ওপেরনই অফ। ও কিভাবে ভিতরে আনবে? আর ও যদি ভিতরে না আনে, তাহলে ল্যাকটোজ ফর্মেশনও হবে না, রিপ্লেসেবল হবে না, আর এনাফ ল্যাকটোজ ভিতরে ঢুকতেও পারবে না, ব্যাকটেরিয়া এনার্জিও পাবে না, ব্যাকটেরিয়া সেল মারা যাবে। এই জন্য কিছু, এটাকে আমরা বলি বেজাল এক্সপ্রেশন, বেজাল লেভেল অফ এক্সপ্রেশন, যেটার স্পেলিংটা হচ্ছে আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। এটা হচ্ছে বেজাল লেভেল অফ এক্সপ্রেশন, অথবা এটাকে বেজাল এক্সপ্রেশনও ডাইরেক্টলি বলতে পারো, যেটার মানে হচ্ছে যে অল্প পরিমাণে কিছু বেস লেভেল এক্সপ্রেশন হতেই থাকে, যার কারণে যখন দরকার হয় অপেরনটা খুব তাড়াতাড়ি অন হয়ে যেতে পারে। কারণ যেহেতু ল্যাকটোজ ঢুকছে এই ভিতরে, একবার ল্যাকটোজ ঢুকলে রিপ্লেসার সরে গেলে তখন অপেরনটা খুব কুইকলি অনেক পারমিয়েজ তৈরি করে ফেলতে পারে। তখন অনেকগুলা পারমিয়েজ তৈরি হয়, অনেক বিটা গ্যালাক্টোসাইড তৈরি হয়, অনেক অ্যালোল্যাকটোজ ফর্মেশন হয়ে রিপ্লেসারকে পুরোপুরি সরিয়ে ফেলতে পারে। যার কারণে সাবসিকুয়েন্টলি ও বিটা গ্যালাক্টোসাইডেস দিয়ে আর অ্যালোল্যাকটোজ ফর্মেশন করতে হয় না, যেহেতু রিপ্লেসার সরে গেছে অলরেডি। ও তখন বিটা গ্যালাক্টোসাইডেসটা দিয়ে গ্যালাক্টোজ, সরি ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ গ্লুকোজ পেয়ে সেগুলোর থেকে এনার্জি পেতে থাকে আর সার্ভাইভাল কন্টিনিউ করতে থাকে। তো এইটা হচ্ছে মোটামুটি ল্যাক অপারেটরের ফাংশনটা। এখানে যে ছবিটা দিয়েছে বায়ের উপরে, এখানে শো করছে যে ক্যাপ সাইক্লিক এমপি বাইন্ড করলে তখন ডিএনএটা বেন্ড হয়ে যায়, বেন্ড হয়ে গেলে তখন আরএনএ পলিমারেজের বাইন্ডিংটা ফ্যাসিলিটেটেড হয়। এই ছবি তোমরা চাইলে তোমাদের অ্যান্সারের মধ্যে তোমরা এরকম একটু রাফ ভাবে একে বোঝানোর চেষ্টা করলেও হবে। এটা আহ, এমনিতেও ছবিটা এমনিতেও একটা কার্টুন ছবি, এটা অ্যাকচুয়াল ছবি না। ডান পাশে যে ছবিটা দেখছো ওটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার ছবি, যেটা এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে ছবিটা পাওয়া গিয়েছে। তো এটা এই ধরনের ডায়াগ্রাম দিয়ে তোমরা বোঝানোর চেষ্টা করলে এই ধরনের ডায়াগ্রামের হেল্প নিতেই পারো। আর এখানে শো করছে যে তোমার রিপ্রেসার যদি বাইন্ড করে, নিচে ডায়াগ্রাম দুটোতে এখানে শো করছে যে যদি রিপ্রেসার বাইন্ড করে, তাহলে তোমার এখানে যে দুইটা অপারেটরের সাথে এসে রিপ্রেসারের বাইন্ডিংটা হচ্ছে, এখানে ব্লু কালার যেটা, সেটা হচ্ছে ক্যাপ সাইক্লিক এমপি কমপ্লেক্স, যেটা তোমার আরএনএ পলিমারেজের বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করার চেষ্টা করছে। এখন আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করতে পারছে না, যদিও ক্যাপ সাইক্লিক এমপি বাইন্ড করে থাকছে। এখানে আমি একটু জাস্ট কালার কোডটা দেখার চেষ্টা করছি। এখানে বলছে যে বাইন্ডিং অফ দ্য tetrameric lac repressor to 221 base pair DNAs containing repressor recognition sequence. তো এখানে তোমার চারটা রিপ্রেসার কমপ্লেক্স, এখানে যে দেখছো যে লাল, সবুজ, গোলাপি আর হলুদ, এগুলা হচ্ছে রিপ্রেসার মলিকিউল, যেগুলা এসে একটা একটা টেট্রামার হিসেবে রিপ্রেসারটা কাজ করে। একটা টেট্রামার মানে একটা রিপ্রেসারের মধ্যে চারটা সিমিলার সাব ইউনিট থাকে, যারা এসে ওই যে অপারেটর 1 আর 2 বা অপারেটর 1 আর 3 এর মধ্যে বাইন্ড করে। যার কারণে এখানে ক্যাপসাইক্লিক এমপি বাইন্ডিং হলেও ওদের মধ্যে আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইটটা মাস্ক হয়ে যাচ্ছে। এখানে ডান দিকে যে ছবিটা এখানে দেখো, যে ডান দিকে অপারেটর 1 আর বাঁ দিকে অপারেটর 3, মাঝখানে যে লাল ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচারটা এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে অপারেটর 3 আর 1 প্রেজেন্ট। এরা দুজন যখন রিপ্রেসার এসে বাইন্ড করে, রিপ্রেসার হচ্ছে এই যে গোলাপি স্ট্রাকচারটা হচ্ছে রিপ্রেসার, এই দুইটা O1 আর O3 এর মধ্যে বাইন্ড করে থাকছে। ও বাইন্ড করে থাকার কারণে মাঝখানের যে সিকোয়েন্সটা, যেখানে কিনা আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারতো, সেই সিকোয়েন্সটা এখানে ফোল্ডেড হয়ে থেকে যাচ্ছে। যার জন্য এখানে দেখো পাশে পি লেখা, পি মানে প্রোমোটার। এই প্রোমোটার সিকোয়েন্সটা এরকম ফোল্ডেড হয়ে থাকছে বলে এখানে এসে আরএনএ পলিমারেজ আর বাইন্ড করতে পারছে না, আর সামনেও আগাতে পারছে না। তাহলে এইটা মোটামুটি ল্যাক অপেরন আমাদের শেষ। আজকে আমরা ট্রিপ্টোফ্যান অপেরনটা স্টার্ট করব। ট্রিপ্টোফ্যান অপেরনটা হচ্ছে যে তোমার একটা রিপ্রেসিবল অপেরন। এটা একটা নেগেটিভ রিপ্রেসিবল অপেরন। নেগেটিভ বলতে বোঝাচ্ছে যে ওর যে রেগুলেটরি সিকোয়েন্স, সেই রেগুলেটরি সিকোয়েন্সটা যদি কাজ করতে পারে, তাহলে সেই রেগুলেটরি সিকোয়েন্সটা ওর উপরে একটা নেগেটিভ এফেক্ট দেয়। দ্যাট ইজ, যদি রেগুলেটরি এলিমেন্ট বাইন্ড করে, তাহলে অপেরনটা অফ থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ। রেগুলেটরি সিকোয়েন্স বাইন্ডিং হলে যদি কোনো সিস্টেম অফ হয়ে থাকে, তাহলে আমরা বলি কন্ট্রোলটা নেগেটিভ। আর রেগুলেটরি এলিমেন্টের যে প্রোডাক্ট, সেটা বাইন্ড করলে যদি সিস্টেমটা অন হয়ে যায়, তাহলেও হচ্ছে গিয়ে তোমার
রেগুলেশনটা নেগেটিভ। ল্যাক অপেরনের বেলাতেও রেগুলেশন ইজ নেগেটিভ, কারণ রিপ্রেসার বাইন্ড করলে অপেরন অফ থাকে। একইভাবে ট্রিপ্টোফ্যান অপেরনের বেলাতেও রেগুলেশন ইজ নেগেটিভ, কারণ এখানেও রেগুলেটরি এলিমেন্ট যদি বাইন্ড করে তাহলে অপেরনটা অফ থাকে। আর ল্যাক অপেরন হচ্ছে একটা ইনডিউসিবল অপেরন, মানে হলো যে এটা অফ থাকে, চাইলে অন করা যায়। whereas tryptophan operon একটা রিপ্রেসিবল অপেরন, মানে এটা নর্মালি অন থাকে কিন্তু এটাকে চাইলে অফ করা যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ল্যাক অপেরন হচ্ছে ইনডিউসিবল অপেরন, নেগেটিভ ইনডিউসিবল অপেরন, whereas তোমার tryptophan operon হচ্ছে নেগেটিভ রিপ্রেসিবল অপেরন। তো ট্রিপ্টোফ্যান অপেরনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে এরকম। ট্রিপ্টোফ্যান অপেরনের সিকোয়েন্সটা হচ্ছে হিস্টিডিন অপেরন আর ল্যাক অপেরনের ঠিক মাঝে, মানে ল্যাক অপেরনের ঠিক পাশেই হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। এই ট্রিপ্টোফ্যান অপেরনের ভিতরে আছে একটা প্রোমোটার, এখানে দেখো শো করা হচ্ছে P1 হিসেবে, P1 প্রোমোটার। আর এখানে একটা অপারেটর, যেটা প্রোমোটার আর অপারেটর সিকোয়েন্সটা দেখো ওভারল্যাপিং সিকোয়েন্স দেখাচ্ছে। তার মানে অপারেটরে কেউ বাইন্ড করে থাকলে প্রোমোটার আর কাজ করে না। একইভাবে প্রোমোটারে যদি আরএনএ পলিমারেজ বাইন্ড করে থাকে তাহলে আর অপারেটর কাজ করে না। আর এরপরে হচ্ছে টোটাল 6টা জিন, ABCDE, আর একটা হচ্ছে ট্রিপ এল। ট্রিপ এল যেটা, এটার সাইজ হচ্ছে 162 নিউক্লিওটাইডস। এটা তোমার 162 নিউক্লিওটাইড যে সিকোয়েন্সটা, এইটা একটা লিডার পেপটাইড তৈরি করে। এই লিডার পেপটাইডের নাম লিডার এই জন্যে কারণ ওর পজিশনটা হচ্ছে অ্যাকচুয়াল যে ট্রিপ্টোফ্যান অপেরন, যেটা ABCDE দিয়ে তৈরি, সেই অপেরনেরও আগে, প্রোমোটার অপারেটরের পরেই ওর পজিশন। এই জন্যে ওকে ডাকা হয় লিডার সিকোয়েন্স। আর যেই প্রোটিনটা ওর থেকে তৈরি হয় তাকে ডাকা হয় লিডার পেপটাইড। তো এই লিডার পেপটাইডটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ট্রিপ্টোফ্যান ওপেরন রেগুলেশন। সেটা কি রোল প্লে করে সেটা আমরা একটু পরেই দেখব। এরপরে যারা আছে ট্রিপ্টোফ্যান EDCBA, এরা এক একজন এক একটা প্রোটিন তৈরি করে। ট্রিপ্টোফ্যান তৈরি করে একটা এপসাইলন পলিপেপটাইড, ট্রিপ্টোফ্যান তৈরি করে একটা ডেল্টা পলিপেপটাইড। এই ডেল্টা পলিপেপটাইড আর এপসাইলন পলিপেপটাইড একসাথে হয়ে তৈরি করে একটা অ্যাক্টিভ এনজাইম, যেটার নাম অ্যান্থ্রানিলেট সিনথেটেস। এটার মধ্যে থাকে 2টা ডেল্টা পলিপেপটাইড আর 2টা এপসাইলন পলিপেপটাইড। এই এনজাইমটা করিজমিক অ্যাসিড থেকে অ্যান্থ্রানিলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। তার মানে ব্যাকটেরিয়ার ভিতরে যদি করিজমিক অ্যাসিড থাকে, যেটা অন্য কোনো মেটাবলিক প্রসেস দিয়ে বা এনভায়রনমেন্ট থেকে ব্যাকটেরিয়া অ্যাকোয়ার করেছে, সেই করিজমিক অ্যাসিডকে ব্যাকটেরিয়া অ্যান্থ্রানিলিক অ্যাসিডে কনভার্ট করতে পারে উইথ দ্য হেল্প অফ অ্যান্থ্রানিলেট সিনথেটেস। সাবসিকুয়েন্টলি অ্যান্থ্রানিলিক অ্যাসিডকে আবার ফসফোরাইবোসাইল অ্যান্থ্রানিলেটে কনভার্ট করতে পারে ব্যাকটেরিয়া উইথ দ্য সেম এনজাইম, যেটা হচ্ছে কিনা অ্যান্থ্রানিলেট সিনথেটেস। কিন্তু ফসফোরাইবোসাইল অ্যান্থ্রানিলেট একবার ফর্ম হলে এইটাকে ও আর সাবসিকুয়েন্টলি চেঞ্জ করতে পারে না। এইটাকে চেঞ্জ করার জন্য ওর আবার ট্রিপ্টোফ্যান থেকে একটা প্রোটিন, যেটার নাম হচ্ছে ইন্ডোল গ্লিসারল ফসফেট সিনথেটেস, সেই এনজাইমটা লাগে, যেটা ফসফোরাইবোসাইল অ্যান্থ্রানিলেটকে CDRP তে কনভার্ট করে। CDRP হচ্ছে কার্বক্সি ফিনাইল অ্যামাইনো ডিঅক্সিরাইবোজ ফসফেট। এই CDRP থেকে আবার ইন্ডোল গ্লিসারল ফসফেটে কনভার্ট করতেও এই একই এনজাইম ইউজ করা হয়। ফাইনালি ট্রিপ্টোফ্যান থেকে যে বিটা পলিপেপটাইড তৈরি হয় আর থেকে যে আলফা পলিপেপটাইড তৈরি হয়, সেই বিটা পলিপেপটাইড আর আলফা পলিপেপটাইডের কম্বিনেশনে ট্রিপ্টোফ্যান সিনথেটেজ নামে একটা এনজাইম তৈরি হয়, যে এনজাইমে থাকে 2টা আলফা সাব ইউনিট আর 2টা বিটা সাব ইউনিট। এরা দুজন মিলে একটা ফাংশনাল ট্রিপ্টোফ্যান সিনথেটেজ ফর্ম করে, যেটা কিনা ইন্ডোল গ্লিসারল ফসফেট থেকে ট্রিপ্টোফ্যান তৈরি করতে পারে। তার মানে ব্যাকটেরিয়ার ভিতরে ট্রিপ্টোফ্যান তৈরি করতে গেলে অ্যাটলিস্ট 3টা এনজাইম প্রেজেন্ট থাকতে হয়। সেগুলো হচ্ছে অ্যান্থ্রানিলেট সিনথেটেস, ইন্ডোল গ্লিসারল ফসফেট সিনথেটেস আর ট্রিপ্টোফ্যান সিনথেটেস। এরা করিজমিক অ্যাসিড থেকে অ্যান্থ্রানিলিক অ্যাসিড, সেখান থেকে ফসফোরাইবোসাইল অ্যান্থ্রানিলেট, সেখান থেকে কার্বক্সি ফিনাইল অ্যামাইনো ডিঅক্সিরাইবোজ ফসফেট,
সেখান থেকে ইন্ডোল গ্লিসারল ফসফেট, এবং সেখান থেকে ফাইনালি ট্রিপ্টোফ্যান প্রডিউস করতে পারে। তো এখানে কিন্তু একটা সেকেন্ড প্রোমোটারও আছে, দেখো P2, যেটা হচ্ছে কিনা ট্রিপ্টোফ্যান ডি আর ট্রিপ্টোফ্যান সি এর মাঝামাঝি একটা পজিশনে, ট্রিপ্টোফ্যান ডি এর শেষের দিকেই বলা যেতে পারে। তো এইরকম একটা পজিশনে প্রোমোটার এই জন্য থাকে, কারণ হচ্ছে যে একটা অনেক লম্বা একটা মেটাবলিক প্রসেস। তো তো এখানে তোমার সবসময় যে ব্যাকটেরিয়ার ভিতরে করেজমিক অ্যাসিডই থাকবে এমন কিন্তু কোনো কথা নাই। এমনও হতে পারে যে ব্যাকটেরিয়া অন্য কোনো পাথওয়ে দিয়ে, তোমরা অলরেডি জানো তোমাদের মেটাবলিজম কোর্স থেকে, যে একটা ব্যাকটেরিয়াতে কিন্তু মাল্টিপল পাথওয়ে থাকতে পারে, আর অনেক পাথওয়েরই ইন্টারমিডিয়েট কিন্তু সিমিলার হতে পারে। তো অন্য কোনো পাথওয়ে যদি ওকে ফসফোরাইবোসাইল অ্যান্টানিলেট তৈরি করে দেয়, তাহলে ওকে তো আর কষ্ট করে করেজমিক থেকে অ্যান্টানিলিক থেকে ফসফোরাইবোসাইল অ্যান্টানিলেট ফর্ম করতে হবে না। তখন ইন দ্যাট কেস ও কি করে, যেহেতু এখানে একটা সেকেন্ডারি প্রোমোটার আছেই, তো ওই প্রোমোটারে ও আরএনএ পলিমারেজকে বাইন্ড করিয়ে ডাইরেক্টলি ট্রিপ্টোফ্যান সিবিএ এদেরকে এক্সপ্রেশন করো। সিবিএ কে এক্সপ্রেশন করলে তখন এরাই ডাইরেক্টলি ওই যে ফসফোরাইবোসাইল অ্যান্থ্রানিলেটটা অন্য কোনো জায়গা থেকে প্রোডাকশন হচ্ছে, সেখান থেকে ডাইরেক্টলি সিডিআরপি করে ইন্ডোল বিসলফসফেট করে ট্রিপ্টোফ্যান তৈরি করে ফেলতে পারে। তো এই জন্যে এই সেটআপটার মধ্যে আমাদের দুইটা প্রোমোটার থাকে। আর এখানে আরো আছে অ্যাডিশনালি দুইটা স্টপ কোডন, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টি প্রাইম। দুইটা স্টপ কোডন এই জন্য থাকে যে একটা তোমার জিনের তো একটা শেষ থাকে, সেখানে এসে তো ওই জিনের এক্সপ্রেশনটা টার্মিনেট হওয়া উচিত। তো যদি তুমি এখানে স্টপ কোডন দুইটা দাও, মানে যদি একটা দাও ফর এক্সাম্পল, তাহলে অনেক সময় হয় কি যে যেহেতু এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এটা কন্টিনিউ করে দেখা যায় যে স্টপ কোডনকে পাস করেও আরো দূরে চলে যায়। মানে আরএনএটা এমন ভাবে তৈরি হয় ডিএনএ থেকে, যে আরএনএ এর মধ্যে যেখানে স্টপ কোডন, থিওরিটিক্যালি আরএনএটা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওইটার বিয়ন্ডে আরো কিছু এক্সট্রা নিউক্লিওটাইড ওখানে অ্যাড হয়ে যায়, যেটার মধ্যে কোনো অ্যাকচুয়াল কোনো ইউজফুল কোনো ইনফরমেশন নাই। এখন এই ধরনের এক্সট্রা আরএনএ হওয়া মানে এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হবে প্রোটিনে, তখন ওই প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচারটা তো এফেক্টেড হতে পারে। তো এই জন্যে তুমি যদি দুইটা স্টপ কোডনের অপশন দাও, তাহলে আরএনএ পলিমারেজের মধ্যে যদি কোনো কারণে মানে প্রোটিন সিনথেসিস হওয়ার সময় একটা স্টপ কোডন কোনোভাবে মিস হয়ে যায়, রাইবোজোম যদি মিস করে, তাহলে যেন অবশ্যই সেকেন্ডটাতে গিয়ে থামে, সেইটা এনশোর করার জন্য এখানে দুইটা স্টপ কোডন থাকে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টি প্রাইম। তার মানে নর্মালি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ট্রিপ্টোফ্যান সবসময়ই সিনথেসিস হয়, কারণ ট্রিপ্টোফ্যান একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ব্যাকটেরিয়ার, এটা সব ধরনের প্রোটিনের ভিতরেই এই ট্রিপ্টোফ্যান দরকার হয়। তো ট্রিপ্টোফ্যান ওকে কন্টিনিউয়াসলি সিনথেসিস করতে হয়, কারণ তা না হলেও দেখা যাবে যে ওর এসেনশিয়াল কোনো একটা এনজাইম ও ফর্ম করতে পারছে না, যার কারণে ও আহ, তোমার একটা এসেনশিয়াল অ্যাক্টিভিটি ক্যারি আউট করতে পারছে না। তো এই সিকোয়েন্সটা তোমার সবসময় এক্সপ্রেসড হয়, সবসময় অ্যাক্টিভ থাকে। কিন্তু যদি ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট হয়ে যায় এনভায়রনমেন্টে, তখন ট্রিপ্টোফ্যান অপেরনটাকে অফ হয়ে যেতে হয়। তো অফ হতে গেলে তখন ওর দুইটা মেকানিজম কাজ করে। একটা হচ্ছে ওই যে ওর লিডার পেপটাইড যে সিকোয়েন্সটা, যেটা ট্রিপ্টোফ্যান এল দিয়ে এক্সপ্রেশন হয়। আরেকটা হচ্ছে যে এখানে তোমার রিপ্রেসার কো রিপ্রেসারের একটা ব্যাপার থাকে, যেটা আমরা একটু পরেই দেখব যে এটা কিভাবে কাজ করে। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। এখানে বলছে যে তুমি যদি ট্রিপ্টোফ্যান একটা এনভায়রনমেন্টে দিয়ে দাও, তখন দেখা যায় যে ট্রিপ্টোফ্যান দিয়ে দিলে এই অপেরনটার অ্যাক্টিভিটি 100% অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় যে এটা 70% অফ হয়, 30% অফ হয় না। তো এখানে অনেকে, যেহেতু সায়েন্টিস্টদের মেন কিউরিওসিটি থাকে যে একটা জিনিস কিভাবে কাজ করছে, এরা তখন করেছে কি যে ট্রিপ্টোফ্যানের যে রিপ্রেসারটা, তোমাদেরকে এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, যে এখানে দেখো যে এই ডায়াগ্রামে ট্রিপ্টোফ্যানের রিপ্রেসার জিনটা কিন্তু ট্রিপ্টোফ্যান অপেরন থেকে বেশ ভালোই দূরে। এই যে ট্রিপ আর, টিআরপি ক্যাপিটাল আর, এটা হচ্ছে ট্রিপ্টোফ্যানের রিপ্রেসার জিন। এই জিন থেকে একটা রিপ্রেসার তৈরি হয়। যেমন ল্যাক অপেরনে ল্যাক আই রিজেন ছিল,
ল্যাকাই রিজিয়ন থেকে একটা রিপ্রেসার হতো, সেটা অপারেটরে গিয়ে বাইন্ড করতো। তেমনি এখানেও ট্রিপার রিজিয়ন থেকে একটা রিপ্রেসার ফর্ম হয়, যেটা এখানে অপারেটর রিজনে গিয়ে বাইন্ড করতে পারে। অপারেটর রিজনে বাইন্ড করলে তখন প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করে না, আর অপারেন্টটাও অফ হয়ে যায়। তো যখন তোমার অপারেন্টটা যেহেতু তোমার সব সময় দরকার, তো সব সময় দরকার মানে হচ্ছে যে তুমি এখানে চাচ্ছ না যে কোনোভাবেই রিপ্রেসারটা যেন অপারেটরে গিয়ে বাইন্ড করে, কিন্তু রিপ্রেসারের জিনটা তো ক্রোমোজোমের মধ্যেই আছে, হুইচ মিনস যে রিপ্রেসার জিনটা তো এনি টাইম এক্সপ্রেশন হতে পারে। ওর এক্সপ্রেশন তো, ও তো নিজেই একটা রেগুলেটরি এলিমেন্ট। রেগুলেটরি এলিমেন্টকে তো আর কেউ রেগুলেট করবে না, রেগুলেটরি এলিমেন্ট তো সব সময় এক্সপ্রেশন হবে। তার মানে ও যেহেতু ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে অলরেডি প্রেজেন্ট, তো ওর এক্সপ্রেশন তো সবসময় হতেই থাকবে। তো যদি ওর এক্সপ্রেশন সবসময় হয়, তার মানে রিপ্রেসার সবসময় প্রেজেন্ট। তাহলে থিওরিটিক্যালি রিপ্রেসারের তো ল্যাকোপ্রনের মতো যদি চিন্তা করো, তাহলে তো ওই রিপ্লেসারটার অপারেটরে গিয়ে বাইন্ড করতে পারার কথা, অপারেটরকে অফ করে রাখার কথা। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে রিপ্লেসারটা একা একা ওই অপারেটরে বাইন্ড করতে পারে না। ওর বাইন্ড করার জন্য দরকার হয়ই হচ্ছে ট্রিপ্টোফ্যানকে। তার মানে এখানে রিপ্রেসার কো রিপ্রেসার কমপ্লেক্স ফর্ম করে। তোমাদেরকে এর আগে যখন রেগুলেশন দেখিয়েছিলাম 4টা লেভেলে, তখন বলেছিলাম যে একটা হচ্ছে যেখানে রিপ্রেসার কো রিপ্রেসার কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে। তো এই রিপ্রেসার কো রিপ্রেসার কমপ্লেক্স যখন ফর্ম হয়, তখন এইটা গিয়ে অপারেটরে বাইন্ড করে। তখন আরএনএ পলিমারেজ আর প্রোমোটারে বাইন্ড করতে পারে না। তার মানে কখন আরএনএ পলিমারেজের অ্যাক্টিভিটি বন্ধ হচ্ছে? যখন অপারেটরে রিপ্রেসার আর ট্রিপ্টোফ্যান বাইন্ড করছে। ট্রিপ্টোফ্যান বাইন্ড করছে মানে কি, মানে ট্রিপ্টোফ্যান আমি মিডিয়ার মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি। আর আমি যদি মিডিয়ার মধ্যে ট্রিপ্টোফ্যান দিয়ে দেই, তাহলে তো ব্যাকটেরিয়ার আর ট্রিপ্টোফ্যান সিনথেসিস করার দরকার নাই। তার মানে আমি যদি এনভায়রনমেন্টে ট্রিপ্টোফ্যান দিয়ে দেই, যাতে ট্রিপ্টোফ্যান ডাইরেক্টলি সেলের মধ্যে ঢুকতে পারে, তখন ওই ট্রিপ্টোফ্যানটা ঢোকার সাথে সাথে কিন্তু সে এই রিপ্রেসারের সাথে একটা রিপ্রেসার কো রিপ্রেসার কমপ্লেক্স ফর্ম করবে। সেই কমপ্লেক্সটা তখন অপারেটরে গিয়ে বাইন্ড করে, করলে প্রোমোটারে আর আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না। আর যদি ট্রিপ্টোফ্যান এনভায়রনমেন্টে প্রেজেন্ট না থাকে, তাহলে রিপ্রেসারটা দেখা যায় যে এই ল্যাকোপেরন যেই রেটে, সরি, ট্রিপ্টোফ্যান অপেরন যেই রেটে ট্রিপ্টোফ্যান তৈরি করছে, সেই ট্রিপ্টোফ্যানটা দেখা যায় যে ডিফারেন্ট প্রোটিন এনজাইম সিনথেসিসে কাজে লেগে যায়। মানে তুমি নিজে যদি একটা কোনো কিছু করো, তুমি তো ওটাকে রেগুলেট করতে পারবা যে আমি অতটুকুই ভাত রান্না করব যতটুকু ভাত আমি খাবো। আমি এক্সেস ভাত থাকতে দিব না, যাতে এটা অন্য কোনো দিকে ওয়েস্টেড না হয় বা অন্য কোনো দিকে স্পেন্ড না হয়। তো ট্রিপ্টোফ্যান অপেরন যখন নিজে ন্যাচারালি এক্সপ্রেশন করবে ট্রিপ্টোফ্যান, তখন ও যেইটুকু সিনথেসিস করবে সেইটুকু ওর মানে ট্রান্সলেশনে কাজে লেগে যাবে। তো ওর মধ্যে কোনো এক্সেস থাকবে না। কিন্তু যদি এনভায়রনমেন্টে ট্রিপ্টোফ্যান দিয়ে দেওয়া হয়, সেই ট্রিপ্টোফ্যান যদি সেলের মধ্যে ঢুকতে পারে কোনো রকম পাম্প দিয়ে বা কোনো চ্যানেল দিয়ে, তাহলে ওই ট্রিপ্টোফ্যানের কনসেন্ট্রেশনটা তো হাই থাকবে, মানে কন্ট্রোলের বাইরে থাকবে। তখন হবে কি, সেই কন্ট্রোলের বাইরে ট্রিপ্টোফ্যানটা রিপ্লেসারের সাথে বাইন্ড করে তোমার ওই আহ, এখানে অপারেটর রিজনে এসে বাইন্ড করতে পারবে। তাতে কি হবে, অপারেটর রিজনে বাইন্ড করলে তখন প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে না। তখন সেলটা নিজে নিজে ট্রিপ্টোফ্যান আর তৈরি করবে না, কারণ আরএনএ পলিমারেজ বাইন্ড না করলে এনজাইম গুলো হবে না। এনজাইম গুলো না হলে রিয়াকশন গুলো হবে না, রিয়াকশন গুলো না হলে ট্রিপ্টোফ্যানও হবে না। তার মানে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে ট্রিপ্টোফ্যান রিপ্লেসারের সাথে একটা কমপ্লেক্স করছে, যেটা অপারেটরে বাইন্ড করছে, যার কারণে পলিমারেজে বাইন্ডিং হচ্ছে না প্রোমোটারের সাথে। বাইন্ডিং না হলে তখন এই জিনগুলা ট্রান্সক্রিপশন হচ্ছে না, এই যে এবিসিডিই 5টা জিনের এমআরএনএ তৈরি হচ্ছে না। না হলে এই 5টা জিনের যে 3টা এনজাইম প্রোডাক্ট, সেই 3টা এনজাইম প্রোডাক্ট হচ্ছে না। আর করিজমিক অ্যাসিড থেকে ট্রিপ্টোফ্যান সিনথেসিসও হচ্ছে না। এখন এই রিয়াকশনটা যেটা, এই রিয়াকশনটা তোমাদেরকে জানা লাগবে। এই যে কম্পাউন্ড গুলা পিআরএ সিডিআরপি, এইগুলার ফুল ফর্ম তোমাদের জানা লাগবে। ইন্ডোগ্লিসারল ফসফেট, এগুলা সবগুলার ফুল ফর্ম, সবকটা এনজাইমের নাম, কোনটার থেকে কি তৈরি হচ্ছে, কোনটা কোনটার সাথে কম্বিনেশন করে এনজাইম ফর্ম করছে, সবকিছু তোমাদের জানা লাগবে। তো এই অপেরনটা তার মানে একটা লেভেল অফ রেগুলেশন হচ্ছে থ্রু দ্য রিপ্রেসার। আরেকটা হলো যে যদি ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে, তাহলে লিডার পেপটাইডটা একরকম বিহেভ করে। আর ট্রিপ্টোফ্যান যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে লিডার পেপটাইডটা অন্যরকম বিহেভ করে। এই বিহেভিয়ারের কারণেও কিন্তু ট্রিপ্টোফ্যান অপেরনের অ্যাক্টিভিটি রেগুলেটেড হতে পারে। এখানে যেই তোমার সেকেন্ড প্যারাগ্রাফটা এখানে দেখছো এই পেজে, এখানে ওরা বলেছে যে তোমার
ট্রিপ্টোফ্যানের প্রেজেন্স আর অ্যাবসেন্সের কারণে যেই এক্সপ্রেশনটা হয় ট্রিপ্টোফ্যান অপেরনের, সেটা হচ্ছে তোমার 70% আর কি, তোমার এক্সপ্রেশন হলে 70% হয়, 30% হয় না, আবার এক্সপ্রেশন না হলেও তোমার 70%-কে দমানো যায়, কিন্তু 30%-কে আর দমানো যায় না। এখন সায়েন্টিস্টরা যখন ওই ট্রিপ্টোফ্যান রিপ্রেসার জিনের মধ্যে মিউটেশন করে দিল যাতে একটা প্রপার রিপ্রেসার তৈরি না হয়, তখনও দেখা গেল যে ট্রিপ্টোফ্যান অপেরনের রেগুলেশন চলছে, যদিও কম চলছে, কিন্তু স্টিল চলছে। তার মানে ট্রিপ্টোফ্যান অপেরনের মধ্যে আরো একটা সিস্টেম আছে, ইন অ্যাডিশন টু দ্য রিপ্রেসার সিস্টেম, যেটা ট্রিপ্টোফ্যান অপেরনকে রেগুলেট করে, এবং সেই প্রসেসটাকে তারা নাম দিলেন অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে মানে একটু দাবিয়ে রাখা, বাট পুরাপুরি অফ করে দেওয়া না। রিপ্রেশন যেমন একেবারে রিপ্রেস, তুমি আইদার ইয়াস অর নো এরকম টাইপের আর কি, কিন্তু অ্যাটেনুয়েশন হচ্ছে যে তুমি কিছুটা কমায় দিলা বাট পুরাপুরি তুমি কমায় দিলা না। এই অ্যাটেনুয়েশন প্রসেসটা কিভাবে হয়? এখন এখানে দেখো যে এখানে ট্রিপ্টোফ্যান অপেরনের যেই সিকোয়েন্সটা সেটা দেখানো হয়েছে। ট্রিপ্টোফ্যান অপেরনটা শুরু হচ্ছে এই উপরের সিকোয়েন্সটার একদম ডান দিকের এন্ডে, যেখানে ট্রিপ ই জিন লেখা, একদম ডান দিকের যে শেষটা, এই শেষে দেখো ট্রিপ ই জিন লেখা। তার মানে ট্রিপ ই জিন দিয়ে তো ট্রিপ্টোফ্যান অপেরন কেবল শুরু হয়। তার মানে এখানে দেখো ট্রিপ ই জিনের পাশে দুইটা ডট ডট দেওয়া। ডট ডট মানে এই সিকোয়েন্সটা কন্টিনিউ করছে, এই ট্রিপ ইর পাশে ট্রিপ ডি, তার পাশে সি, তার পাশে বি, তার পাশে এ আছে, এবং তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তাদের মতন এনজাইম তৈরি করতে পারবে। কিন্তু এই ট্রিপ ই জিনের আগে, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে লিডার সিকোয়েন্সটা থাকে, ট্রিপ এর যে সিকোয়েন্সটা থাকে, সেই লিডার সিকোয়েন্সের মধ্যে এখানে এই যে সিকোয়েন্সটা বাঁ দিকে, এখানে হচ্ছে লিডার সিকোয়েন্সের শুরু AUG দিয়ে শুরু, যেটা হচ্ছে লিডার পেপটাইড ইনিশিয়েটার কোডন AUG। এরপরে তোমার অনেকগুলা অ্যামিনো অ্যাসিড হয়ে ইভেনচুয়ালি তোমার এখানে টার্মিনেশন কোডন দেখাচ্ছে 71-এ, যেটা হচ্ছে UGA। তাহলে UGA-টা হচ্ছে লিডার পেপটাইডের শেষ কোডন, এখানে এসে লিডার পেপটাইড তৈরি শেষ হয়ে যাবে। আর AUG-টা হলো লিডার পেপটাইডের স্টার্ট কোডন, মানে এখান থেকে লিডার পেপটাইড সিনথেসিস হওয়া শুরু হবে। তো এই সিকোয়েন্সটার ভিতরে একটা সিকোয়েন্স আছে যেটা শেষের দিকে, এই লিডার পেপটাইডের শেষের দিকে, যেটার মধ্যে অনেকগুলা তোমার ইউরাসিল আর সাইটোসিন আছে। এখানে সিকোয়েন্সটার দিকে তাকালে দেখবা যে এটার মধ্যে বেশ অনেকগুলা সাইটোসিন আর কিছু ইউরাসিল এখানে প্রেজেন্ট। এইটার আমরা নাম দেই রিজিয়ন 1। আর এই রিজিয়ন 1টার ঠিক আগে দুইটা ট্রিপ্টোফ্যান কোডন, ইউজিজি, ইউজিজি। তার মানে যদি লিডার পেপটাইড সিনথেসিস হওয়ার দরকার হয়, তাহলে আমাদের ট্রিপ্টোফ্যান থাকাটা জরুরি। শুরুর দিকে যদিও ট্রিপ্টোফ্যানের কোনো কোড নাই, শুরুর দিকে কোনো ট্রিপ্টোফ্যান লাগে না, কিন্তু লিডার পেপটাইডটা তৈরি করে শেষ করতে আমাদের দুইটা ট্রিপ্টোফ্যান কোডন লাগে, যেটার থেকে আমাদের অ্যাটলিস্ট দুইটা ট্রিপ্টোফ্যানকে ট্রান্সফার আরএনএ আনতে পারতে হবে যাতে লিডার পেপটাইডটা তৈরি হয়ে সারতে পারে। আর এরপরেই আছে একটা রিজিয়ন যেটার নাম হচ্ছে রিজিয়ন 1, এরপরে লিডার পেপটাইডের সিকোয়েন্স শেষ। তার মানে যদি এই পুরো সিকোয়েন্সটা ঠিক মতন ট্রান্সলেশন হয়, তাহলে লিডার পেপটাইডটাও ঠিক মতন তৈরি হবে, আর এর সিকোয়েন্সের শেষের দিকে দুইটা ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থাকবে। এখন এই যে এমআরএনএ সিকোয়েন্স যেটার মধ্যে লিডার পেপটাইডের সিকোয়েন্সটা প্রেজেন্ট, এই এমআরএনএ এর মধ্যে একটা রিজিয়ন থাকবে যেটার নাম হচ্ছে রিজিয়ন 2, যেটা আবার ওই রিজিয়ন 1 এর সাথে মোটামুটি কমপ্লিমেন্টারি। রিজিয়ন 1-এ অনেকগুলা সি, রিজিয়ন 2-তে অনেকগুলা জি। রিজিয়ন 1-এ অল্প কিছু তোমার এ আর ইউ, রিজিয়ন 2-তেও তোমার অল্প কিছু এ আর ইউ। সো মেইন বাইন্ডিংটা তোমার সি আর জি এর সাথেই হয়, আর কিছু কিছু বাইন্ডিং তোমার ওই এ আর ইউ এর ভিতরে হতে পারে। আর সি আর জি এর বাইন্ডিং হচ্ছে এ আর ইউ এর বাইন্ডিং এর চাইতে বেশি স্ট্রং, যেহেতু সি আর জি এর মধ্যে 3টা করে হাইড্রোজেন বন্ড হয়। তো এই জন্যে তোমার এই রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এরা নিজেরা নিজেদের মধ্যে বাইন্ডিং করে হেয়ার পিন স্ট্রাকচার ফর্ম করতে পারে। হেয়ার পিন স্ট্রাকচার মানে হচ্ছে স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার, যেটা এরা চাইলে বা যদি সিচুয়েশন ফেভার করে, তাহলে এরা নিজেরা নিজেদের মধ্যে বাইন্ডিং করে একটা হেয়ার পিন স্ট্রাকচার ফর্ম করতে পারে। আরো কিছু দূর আগালে দেখা যাচ্ছে একটা রিজিয়ন 3, যার মধ্যেও সাইটোসিনের নাম্বার বেশ ভালোই বেশি।
তাহলে আমরা যদি রিজিয়ন 2 আর রিজিয়ন 3 কে কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি যে রিজিয়ন 1 এর মধ্যে যেখানে অনেক সাইটোসিনের সিকোয়েন্স, সেই রকমই রিজিয়ন 3 এর মধ্যেও অনেক সাইটোসিনের সিকোয়েন্স। তো এখানে রিজিয়ন 2 এর মধ্যে যেহেতু জি এর বেশি পরিমাণ, তাহলে পসিবিলিটি হচ্ছে রিজিয়ন 2 1 এর সাথেও বাইন্ড করতে পারে, আবার রিজিয়ন 2 3 এর সাথেও বাইন্ড করতে পারে। তার মানে এখানে আমরা যে সেটআপটা দেখছি, এখানে 2 এর সাথে 1 অর 2 এর সাথে 3, যে কোনো একটার বাইন্ডিংই পসিবল। আর শেষে গিয়ে থাকছে একটা রিজিয়ন 4, যার মধ্যে আবার অনেক জি বেশি। তার মানে রিজিয়ন 4টাও চাইলে 3 এর সাথে বাইন্ড করতে পারে। তাহলে সামারি কি দাঁড়ালো? 1 আর 2 এর মধ্যে বাইন্ডিং পসিবল, 2 আর 3 এর মধ্যে বাইন্ডিং পসিবল, 3 আর 4 এর মধ্যে বাইন্ডিং পসিবল। এখন কে কার সাথে বাইন্ড করবে সেটাও টোটালি ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার ওই মুহূর্তে কোন সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল আছে বাইন্ড করার জন্য। এখন ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থেকে যখন আরএনএ হয়, আরএনএ ফর্ম হওয়ার সাথে সাথেই কিন্তু ওই আরএনএ এর মধ্যে রাইবোজোম এসে বাইন্ড করে একই সাথে সাইমালটেনিয়াসলি প্রোটিনও তৈরি করতে থাকে। নর্মালি আমাদের ডিএনএ থেকে আরএনএ হয়, পুরো আরএনএটা সিনথেসিস হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। সেই আরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসে, সেইখানে এসে রাইবোজোম ওই আরএনএ থেকে প্রোটিন ফর্ম করে, যেটা আমাদের ইউক্যারিওটিক সেলের সেটআপ। কিন্তু ব্যাকটেরিয়াল সেলে যেটা হয়, যেহেতু ওর কোনো নিউক্লিয়াসের ব্যাপার স্যাপার নাই, ও একই টাইমে ডিএনএ থেকে আরএনএও করে, আবার আরএনএ যখন তৈরি হতে থাকে, তৈরি হওয়ার সময়টাতেই রাইবোজোম এসে ওখানে বাইন্ড করে প্রোটিন ফর্ম করতে থাকে। এইটার যে সুবিধাটা সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াকে তাহলে বেশি সময় নষ্ট করতে হয় না, ও সাথে সাথেই প্রোটিন পেয়ে যায়, সাথে সাথেই ও ওর কাজ শেষ করে প্রোটিনটাকে ভেঙে আবার অ্যামিনো অ্যাসিডগুলোকে ফ্রি করে দিতে পারে, যাতে সাবসিকুয়েন্ট প্রোটিন সিনথেসিস হতে পারে। সিমিলারলি আরএনএ এর যে নিউক্লিওটাইড, সেগুলো তো ওর লাগবে। এই জন্য আরএনএ তৈরি হওয়ার সাথে সাথেই যদি আরএনএটাকে কাজে লাগিয়ে প্রোটিন হয়ে যায়, তাহলে আরএনএটাকে আর বেশিক্ষণ ধরে রাখতে হয় না, কিছুক্ষণ পরে ওইটাকে ভেঙে ফেললেই হয়। তো যখন তোমার ব্যাকটেরিয়াল আরএনএটা তৈরি হচ্ছে, কেবল হচ্ছে, তাহলে এই ট্রিপ্টোফ্যান ওপেরনের কেসে তো লিডার পেপটাইডের স্টার্ট কোডনটা আগে তৈরি হবে, তারপরে গ্র্যাজুয়ালি এই আরএনএ সিনথেসিসটা সামনের দিকে আগাবে, এটা ট্রিপ্টোফ্যান কোডন গুলা তোমার ট্রান্সক্রাইব করবে, তারপর রিজন 1 করবে, এরকম করে করে লিডার পেপটাইডের সিকোয়েন্স শেষ হয়ে যাবে। তারপরে এটা 2 3 4 এর দিকে আগিয়ে ফাইনালি ট্রিপ্টোফ্যান ওপেরনের দিকে আগাতে থাকবে। মানে ডিএনএ থেকে আরএনএ যখন হবে, আরএনএটা তখন লিডার সিকোয়েন্সের নিউক্লিওটাইড গুলাকে আগে জয়েন করবে, তারপরে ফাইনালি ট্রিপ্টোফ্যান ওপেরনের সিকোয়েন্সের মধ্যে যাবে। তার মানে রিজিয়ন 1 সবার আগে সিনথেসিস হবে, সময়ের সাথে সাথে রিজিয়ন 2 সিনথেসিস হবে, তারপরে যদি এটা আরো প্রোগ্রেস করে তখন 3 আর 4 ও সিনথেসিস হবে। তো যখন রিজিয়ন 1 তৈরি হয়ে যাবে, তৈরি মানে হবে, ঠিক তার আগে দিয়েই তো তোমার ট্রিপ্টোফ্যান কোডন গুলা। তো তখন হবে কি যে রাইবোজোমটা এসে তোমার ওই রিজিয়ন 1 এর যেই ট্রিপ্টোফ্যান কোডন, রিজিয়ন 1 এর ঠিক আগে যে ট্রিপ্টোফ্যান কোডন, সেই ট্রিপ্টোফ্যান কোডনের মধ্যে রাইবোজোম এসে মানে ওয়েট করবে যে কখন টিআরএনএ ওকে ট্রিপ্টোফ্যান এনে দিবে। যদি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ট্রিপ্টোফ্যান অ্যাভেলেবল না থাকে, তাহলে রাইবোজোমটা ওখানে অপেক্ষা করতেই থাকবে করতেই থাকবে, কিন্তু টিআরএনএ আর ট্রিপ্টোফ্যান আনতে পারবে না, কারণ এনভায়রনমেন্টে ট্রিপ্টোফ্যান অ্যাভেলেবল নাই। তাহলে যদি রাইবোজোম আর সামনের দিকে আগাতে না পারে, তাহলে রাইবোজোমটা তো তোমার ওই ট্রিপ্টোফ্যান ওপেরনের যেই সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের মধ্যেই ও থেকে যাবে, ও ওখানেই অপেক্ষা করতে থাকবে। এখন এই সিকোয়েন্সের পজিশনটা তো রিজিয়ন 1 এর একদম পাশে। একদম পাশে হওয়ার কারণে হবে কি, এখানে দেখো যে এখানে কিন্তু তৈরি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু রাইবোজোমও এখানে তিনটা তিনটা করে নিউক্লিওটাইড সামনে আগিয়ে 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 আগে প্রোটিন সিনথেসিস করার চেষ্টা করছে। তো যখন রাইবোজোমটা এই ট্রিপ্টোফ্যান কোডনে এসে থেমে যাবে, কারণ এনভায়রনমেন্টে ট্রিপ্টোফ্যান অ্যাভেলেবল নাই, তখন কিন্তু ও টু সাম এক্সটেন্ট রিজিয়ন 1 কে ডিস্টার্ব করবে, কারণ ও তো একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার রাইবোজোম। ও যখন ট্রিপ্টোফ্যান কোডন গুলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যেটাকে আমরা বলি স্টল করা, STAHL, স্টল, STAHL স্টল, তখন হবে কি রিজিয়ন 1টা আরএনএ তৈরি হবে ঠিকই, কিন্তু রাইবোজোমের কারণে রিজিয়ন 1 ইচ্ছা থাকলেও রিজিয়ন 2 এর সাথে বাইন্ড করতে পারবে না, কারণ এখানে পুরা প্রসেসটা তোমাদেরকে
থ্রি ডাইমেনশনালি চিন্তা করতে হবে, যেখানে একটা থ্রি ডাইমেনশনাল প্রসেস, যেখানে রিজিয়ন ওয়ান কে বাঁকা হয়ে রিজিয়ন টু এর সাথে বাইন্ড করতে হবে। আর সেটা করতে গেলে রিজিয়ন ওয়ানের মাথার ওপরে যদি রাইবোজোম বসে থাকে, তখনও ঠিক মতন বেন্ডও করতে পারবে না, রিজিয়ন টু এর সাথেও বাইন্ড করতে পারবে না। এখন যদি রিজিয়ন টু এর সাথে বাইন্ড করতে না পারে, আরএনএ তৈরি তো চলতেই থাকছে, যদিও প্রোটিন সিনথেসিস হচ্ছে না কারণ রাইবোজোমটা ওই ট্রিপ্টোফ্যান অপেরনে গিয়ে আটকিয়ে আছে, কিন্তু আরএনএ তো তৈরি হয়েই যাচ্ছে, ও তো আর থেমে থাকছে না, ও তো ওর মতন আগাচ্ছে। তখন হয় কি, রিজিয়ন টু তৈরি হয়ে যায়, রিজিয়ন ওয়ান রিজিয়ন টু এর সাথে বাইন্ড করতে পারে না, এরপরে রিজিয়ন থ্রি তৈরি হয়ে যায়। আর রিজেন্সি তৈরি হওয়ার পরে তোমার আরএনএ পলিমারেজটা সামনের দিকে আগাচ্ছে ফোর তৈরি করার জন্য। কিন্তু যেহেতু টু আর থ্রি অলরেডি তৈরি করা শেষ, আর টু আর থ্রি নিজেদের মধ্যে বাইন্ডিং করতে পারে, তখন হয় কি যে টু আর থ্রি বাইন্ড করে ফেললে ওয়ানও রাইবোজোমের কারণে চুপচাপ থাকে, আর ফোরও তৈরি হয়ে গেলেও থ্রি এর সাথে আর বাইন্ড করতে পারে না। যার কারণে হয় কি, আরএনএ সিনথেসিসটা ফোর কে ক্রস করে ট্রিপ্টোফ্যান ওপেরনের মধ্যে চলে যেতে পারে আরএনএ পলিমারেজ, আর পুরা ট্রিপ্টোফ্যান ওপেরনের সব জিনকে ট্রান্সক্রিপশন করে ট্রান্সলেশন করে ট্রিপ্টোফ্যানের যত নেসেসারি প্রোটিন প্রোডাক্ট যেগুলা ট্রিপ্টোফ্যান বানানোর জন্য লাগবে, সেগুলা সব বানিয়ে ফেলতে পারে এবং ট্রিপ্টোফ্যানটা সিনথেসিস হয়। এখন এখানে ট্রিপ্টোফ্যান সিনথেসিস হওয়াটা কি ভালো নাকি খারাপ? এই জন্য ভালো, কারণ রিজিয়ন ওয়ানের কাছে কেন কেন রাইবোজোম চুপচাপ থেকে গেল, কারণ ট্রিপ্টোফ্যান পাচ্ছে না, তার মানে এনভায়রনমেন্টে ট্রিপ্টোফ্যান নাই। তো যদি না থাকে তাহলে তো আমি চাইবই যে এই অপেরন থেকে যেন ট্রিপ্টোফ্যান তৈরি হয়। তাহলে যদি রাইবোজোম আটকা থাকে, রিজিয়ন ওয়ান বুকড আপ হয়ে যায় রাইবোজোম দিয়ে, তাহলে টু আর থ্রি বাইন্ড করবে। টু আর থ্রি বাইন্ড করলে এখানে দেখো যে রিজিয়ন ফোর এর পরেই কিন্তু আমাদের এই ট্রিপ্টোফ্যানের ওপেরনের শুরু। তার মানে থ্রি যদি কোনো কারণে ফোর এর সাথে বাইন্ড করে ফেলতো, তাহলে কিন্তু থ্রি আর ফোর এর বাইন্ডিং করতে গিয়ে এই আরএনএটার মধ্যে যে বেন্ডিংটা হতে হতো, সেই বেন্ডিং এর কারণে দেখা যেত যে তোমার আরএনএ পলিমারাইজ আর ওই সামনে ট্রিপ্টোফ্যান ই ডি সি বি এ এগুলা তৈরি করার জন্য আর আগাতে পারছে না। মনে করো যে তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, আমি পিছন থেকে এসে রাস্তাটা উঁচু করে দিলাম, পিছন থেকে উঠিয়ে দিলাম রাস্তাটা উপরের দিকে, তখন কি হবে, তুমি পড়ে যাবে না? তেমনি এখানে যদি ফোরটা কোনো কারণে মানে বাইন্ড করে ফেলতো থ্রি এর সাথে, তখন ও তো ওর পিছনের সিকোয়েন্সটাকে উঁচু নিচু করে ফেলতো, ওর বাইন্ডিং এর কারণে দেখা যেত যে ওর পরে যে সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সটা স্মুথলি আরএনএ পলিমারেজ সহ আর সিনথেসিস হতে পারছে না। তখন হতো কি যে আরএনএ পলিমারেজটা যদি আর আগাতে না পারতো, তখন আরএনএ পলিমারেজটা ওখান থেকে খুলে পড়ে যেত। খুলে পড়ে গেলে ইডি সিবিএ এগুলা কিছুই তৈরি হতো না, ট্রিপ্টোফ্যানও তৈরি হতো না। তার মানে যদি আমরা ট্রিপ্টোফ্যানের সিনথেসিস চাই, তাহলে আমাদের ইডিসিবিএ এক্সপ্রেশন করতে হবে, যার কারণে আরএনএ পলিমারেজকে এই ইডিসিবি এর সাথে ঠিক মতন বাইন্ড করে থাকতে পারতে হবে। সেটার জন্য রিজন ফোর যেন ফ্রি থাকে। রিজন ফোর ফ্রি থাকতে গেলে রিজন থ্রি আবার ফ্রি থাকতে পারবে না, কারণ ফোর আর থ্রি দুজনে যদি ফ্রি থাকে তাহলে ফোর আর থ্রি নিজেরা নিজেরা বাইন্ড করতে পারে। তো যদি থ্রি ফ্রি না থাকতে হয়, তাহলে থ্রি কে টু এর সাথে বাইন্ড করতে হবে। আবার টু ফ্রি থাকবে যদি ওয়ান ওকে বাইন্ড না করে। তার মানে ওয়ান কখন ফ্রি থাকবে, যখন ওর ওখানে রাইবোজোমটা আটকা পড়ে থাকবে। আর রাইবোজোম কখন আটকা পড়বে, যখন ট্রিপ্টোফ্যান আসবে না। তার মানে ট্রিপ্টোফ্যান অ্যাভেলেবল নাই। তার মানে ট্রিপ্টোফ্যান নাই, ওয়ান বাউন্ড, টু আর থ্রি বাইন্ড করছে, ফোর ফ্রি। ফোর ফ্রি মানে আরএনএ পলিমারেজ পুরা ট্রিপ্টোফ্যান অপেরনকে ট্রান্সক্রাইব করতে পারছে, যার কারণে ট্রিপ্টোফ্যান অপেরন ট্রিপ্টোফ্যানও তৈরি করতে পারছে। তার মানে ট্রিপ্টোফ্যান নাই, তাহলে ট্রিপ্টোফ্যান সিনথেসিস হয়। এখন এখানে দেখো যে টু আর থ্রি যখন নিজেদের মধ্যে বাইন্ডিং করে, তখন যে স্ট্রাকচারটা ফর্মেশন হয়, সেই স্ট্রাকচারটার চেহারা হচ্ছে অনেকটা এই ডান দিকের ছবিটার মতন, যেখানে তোমার ওয়ান কে ব্লু দিয়ে দেখানো হচ্ছে, ও কিছুই করতে পারছে না, টু আর থ্রি নিজেদের মধ্যে বাইন্ড করছে, এটাকে বলে স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার। স্টেম হচ্ছে এই টু আর থ্রি যেখানে একসাথে, এটা একটা স্টেমের মতন, আর উপরে যে পার্টটা টু আর থ্রি না, সেটা হচ্ছে একটা লুপ। তো এই ধরনের স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার ফর্মেশন করতে পারে। আর ফোর এখানে ফ্রি। তো ফোর ফ্রি হওয়ার কারণে হয় কি, যে ফোর ফ্রি থাকলে এখানে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন ফর্ম করতে পারে না। হেয়ারপিন ফর্ম না করলে আরএনএ পলিমারেজের ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয় না, মানে শেষ হয় না, আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করতেই থাকে, আর ট্রিপ্টোফ্যান অপেরনটাও অন হয়।
এখন ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিনটা তাহলে কখন ফর্ম হয়? এটা হচ্ছে বাদিকে, যখন মনে করো যে রিজিয়ন ওয়ানের কাছে এসে রাইবোজোম এতই অ্যাভেলেবল পেয়ে গেল, ট্রিপ্টোফ্যান প্লেন্টিফুল, যে রাইবোজোম এখানে কোনো দাঁড়ালোই না, না দাঁড়িয়ে ও সোজা তোমার রিজিয়ন ওয়ানকে ক্রস করে এই সামনের দিকে আগাতে থাকলো। এখন যদি রাইবোজোম সামনের দিকে আগাতে থাকে, তাহলে রিজিয়ন ওয়ানকে তো ও অকুপাই করে রাখলো না, আর এদিকে আরএনএ ট্রান্সক্রিপশনের কারণে রিজিয়ন টু ও তৈরি হয়ে গেল। তাহলে রিজিয়ন ওয়ান আর টু নিজেদের মধ্যে বন্ডিং করতে পারলো, যেটা এখানে শো করা। ওয়ান আর টু যদি নিজেদের মধ্যে বন্ডিং করে ফেলে, তাহলে থ্রি আর ফোর আবার নিজেদের মধ্যে বন্ডিং করতে পারবে, কারণ থ্রি আর ফোর ফ্রি। তাহলে থ্রি আর ফোর যখন বাইন্ডিং করবে, যেহেতু ফোর এর ঠিক ইমিডিয়েটলি পরে ট্রিপ্টোফ্যানোপুরানের সিকোয়েন্স, তখন হবে কি যে এই যে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমার এই সেকেন্ড স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচারটা, এখানে তো ওয়ান আর টু মিলে একটা স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার ফর্ম করছে, আর থ্রি আর ফোর মিলে আরেকটা স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার ফর্ম করছে। এই যে সেকেন্ড স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচারটা, এইটা হচ্ছে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন। কেন এইটা ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন, কেন প্রথমটা না? কারণ সেকেন্ডটা ফর্মেশন হওয়ার কারণে ওর ঠিক পরেই যেহেতু আরএনএ পলিমারেজ, তো ও ফর্মেশন হলে তখন আরএনএ পলিমারেজ সামনের দিকে আগাতে পারছে না। অ্যাজ সুন অ্যাজ তোমার থ্রি আর ফোর বাইন্ড করে ফেললো, এখনো আরএনএ পলিমারেজ ট্রিপ্টোফ্যানোপুরন পর্যন্ত যেতেই পারেনি, সাথে সাথেই থ্রি আর ফোর বাইন্ড করার কারণে আরএনএ পলিমারেজকে খুলে পড়ে যেতে হলো। কারণ থ্রি অ্যান্ড ফোর বাইন্ডিং হওয়ার কারণে ডিএনএ আরএনএ স্ট্রাকচারের মধ্যে এমন একটা চেঞ্জ আসছে, যে চেঞ্জের কারণে আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করে থাকতে পারছে না। না পারলে তখন ও ছুটে পড়ে যাচ্ছে, তখন ট্রিপ্টোফ্যান ওপেরন আর এক্সপ্রেশন হচ্ছে না, ট্রিপ্টোফ্যানও আর সিনথেসিস হচ্ছে না। এখন এখানে কি ট্রিপ্টোফ্যানের সিনথেসিস দরকার ছিল? ছিল না। কারণ ট্রিপ্টোফ্যান প্লেন্টিফুল ছিল বলেই তো রিজন ওয়ানের কাছে রাইবোজোম থামেনি। তার মানে কি ট্রিপ্টোফ্যান অ্যাভেলেবল, তার মানে ট্রিপ্টোফ্যান তৈরি করার কোনো দরকারই নেই। এখন রাইবোজোম যদি না থামে, তাহলে রিজিয়ন ওয়ানও ফ্রি। আর অ্যাজ সুন অ্যাজ তোমার রিজিয়ন টু তৈরি হলো, মনে করো যে রিজিয়ন টু যখন তৈরি হলো, তখন রাইবোজোমটা টু আর থ্রি এর মাঝামাঝি গিয়ে এসে গেছে। তো রাইবোজোম তো পরে আসে, আরএনএ তো আগে তৈরি হয়। তো রাইবোজোম যখন টু আর থ্রি এর মাঝামাঝি, তখন দেখা গেল যে রিজিয়ন ওয়ান আর টু নিজেদের মধ্যে বাইন্ড করে ফেলছে। এরপরে যখন রাইবোজোম থ্রি আর ফোর কে পাস করে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে রিজিয়ন থ্রি আর ফোর নিজেদের মধ্যে বাইন্ড করে ফেলছে। তখন দেখা যাচ্ছে যে এরপরে আরএনএ পলিমারেজ আর ওখানে অ্যাটাচড থাকতেই পারছে না, খুলে পড়ে যাচ্ছে। তখন রাইবোজোমেরও আর কোনো কিছু ট্রান্সলেশন করার দরকার পড়ছে না, তখন রাইবোজোমও খুলে পড়ে যাচ্ছে। তার মানে যদি ওয়ান টু আর থ্রি ফোর নিজেদের মধ্যে বাইন্ডিং করে, তাহলে আমাদের ওয়ান টু একটা স্টেম লুপ হয়, থ্রি ফোর এর মধ্যে আরেকটা স্টেম লুপ হয়, যেখানে থ্রি আর ফোরটা ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন হিসেবে কাজ করে। এইটা এই জন্য ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ারপিন, কারণ এ ফর্ম করলে আরএনএ পলিমারেজ আর বাইন্ড করে থাকতে পারে না। এই জন্যই আরএনএ পলিমারেজের কাজই যেহেতু ট্রান্সক্রিপশন করা, ও যদি বাইন্ড করতে না পারে, তাহলে আমরা এই হেয়ারপিনটার নাম দিব ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ার, মানে ও ট্রান্সক্রিপশনকে টার্মিনেট করে দিচ্ছে। এখন ট্রান্সক্রিপশনকে টার্মিনেট করে দিলে, তখন আর এই ট্রিপ্টোফ্যান অপেরনটা আর আননেসেসারিলি এক্সপ্রেশন হয় না, তখন ট্রিপ্টোফ্যানও আর তৈরি হয় না। ট্রিপ্টোফ্যানের দরকারও নাই, কারণ ট্রিপ্টোফ্যান এত বেশি আছে বলেই ওয়ান টু থ্রি ফোর এর বাইন্ডিং হতে পারছে, তা না হলে শুধু টু আর থ্রি এর বাইন্ডিং হতো। তাহলে এখানে তোমার দুইটা লেভেল অফ রেগুলেশন। একটা হচ্ছে গিয়ে তোমার রিপ্রেসার দিয়ে মেডিটেড, রিপ্রেসার ট্রিপ আর জিন থেকে প্রডিউস হবে। প্রডিউস হওয়ার পরে ও ট্রিপ্টোফ্যান অপারেটরে বাইন্ড করতে পারবে না। যদি ও বাইন্ড করতে না পারে, তাহলে ট্রিপ্টোফ্যান অপারেটরটা অ্যাক্টিভ থাকবে, সে ট্রিপ্টোফ্যান তৈরি করতেই থাকবে, যেটা ব্যাকটেরিয়া সেলের দরকার। যদি এনভায়রনমেন্টে রিপ্রেসার অ্যাভেলেবল হয়, হয়ে সেলে ঢোকে, তাহলে ট্রিপ্টোফ্যানটা রিপ্রেসারের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করবে, যে কমপ্লেক্সটা অপারেটর রিজিয়নে গিয়ে বাইন্ড করবে। করলে পরে অপারেটর রিজিয়নের ঠিক সাথেই ওভারল্যাপিং যে প্রোমোটার, সেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না, যার কারণে ট্রিপ্টোফ্যানও তৈরি হবে না। আর ট্রিপ্টোফ্যানের দরকারও নাই, কারণ ট্রিপ্টোফ্যানই রিপ্রেসারের সাথে কমপ্লেক্স করে অপারেটরে বাইন্ড করে আরএনএ পলিমারেজকে স্টপ করছে। ট্রিপ্টোফ্যান আছে বলেই এটা হচ্ছে। তাহলে ট্রিপ্টোফ্যানের দরকার নাই, মানে অপেরনের দরকার নাই, আর অপেরন এক্সপ্রেশনও হচ্ছে না। আরেকটা লেভেল অফ রেগুলেশন হচ্ছে থ্রু লিডার পেপটাইড। লিডার পেপটাইড তৈরি হতে গেলে দুইটা ট্রিপ্টোফ্যান কোডন আছে এখানে প্রেজেন্ট। তো যখন লিডার পেপটাইড ট্রান্সলেশন হবে, তখন ওখানে তোমার যদি ট্রিপ্টোফ্যান থাকে, তাহলে রাইবোজোমটা ওই দুইটা ট্রিপ্টোফ্যান কোডনের করেসপন্ডিং ট্রিপ্টোফ্যান পেয়ে যাবে।
ও সামনের দিকে আগিয়ে যাবে, রিজন 1 2 ফ্রি থাকবে, নিজেদের মধ্যে বাইন্ডিং হবে, রিজন 3 আর 4ও ফ্রি থাকবে, ওদের মধ্যে বাইন্ডিং হবে, তখন ট্রান্সক্রিপশন টার্মিনেশন হেয়ার পিন ফর্ম করবে 3 আর 4 মিলে, যার কারণে আর আরএনএ পলিমারেজ খুলে গিয়ে ট্রিপ্টোফ্যান আর তৈরি হবে না। আর যদি ট্রিপ্টোফ্যান না থাকে, তাহলে রাইবোজোম ওই ট্রিপ্টোফ্যান কোডনে গিয়ে আটকে থাকবে, রিজন 1 কে ঢেকে রাখবে, যার কারণে রিজন 2 আর 3 এরা নিজেদের মধ্যে বাইন্ডিং করবে, 4 আর করতে পারবে না। আর যদি 4 বাইন্ডিং করতে না পারে, তাহলে ট্রিপ্টোফ্যান অপেরন এক্সপ্রেশনও হবে না। তার মানে ট্রিপ্টোফ্যান থাকলে অপেরন অফ, আর ট্রিপ্টোফ্যান না থাকলে অপেরন অন। এখানে দুইটা রেগুলেশন, একটা রিপ্রেসার মেডিয়েটেড আর একটা হচ্ছে লিডার পেপটাইড মেডিয়েটেড। তো এখানে তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কোনো কোয়েশ্চেন নাই না? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি একটু তোমাদের কুইকলি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তোমাদের অ্যাটেন্ডেন্স ফাইলটা আমি একটু দেখার চেষ্টা করছি, করতে পারছি না। আচ্ছা, এনআইসি 10 স্টিল পাচ্ছি না। আহ না, পেয়েছি, এটা পাওয়া গেছে। ও না, এটা তোমাদের না, সরি, আগে ব্যাচে। তোমাদের 310-এর অ্যাটেন্ডেন্সের এটা, তোমাদের কে অ্যাবসেন্ট আমাকে একটু বলতে পারবা? তোমাদের কি কেউ অ্যাবসেন্ট আছে? বলো তো, তোমাদের কেউ অ্যাবসেন্ট নাই? তোমাদের একটু আমি যদি দেখি, একটু স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে এখানে এইচপি কি তো বয়সে নাকি? মিস আমি হলো এইচপি তোবাইশি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটা নিয়ে রাখি, একটা স্ক্রিনশট নিয়ে রাখি। তাহলে এখানে যে ডান দিকে তোমাদের নামের লিস্ট আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। কোথায় স্ক্রিনশটের অপশনটা ভুলে গেলাম কেন? স্ক্রিন নিয়ে রাখলেই হবে। হবে নাকি? আচ্ছা, দেখি আমি এটা স্টপ শেয়ার দিই, তাহলে হয়তো হবে। আমি এটাকে কপি করলাম, কিন্তু এটা কপি হলো কিনা বুঝতে পারলাম না। স্ক্রিন দিয়ে আরেকবার ছবি তুলি, বুঝছি কিনা আমি ঠিক শিওর না। তোমাদের কি সবাই প্রেজেন্ট আছে? তোমাদের আম, একটাই ছেলে না, মাহমুদুল শুধু একজনই না? আর বাকি তো সব মেয়েরাই না? আমি তো মোবাইল দিয়ে জাস্ট ছবি তুলে রাখি। জি ম্যাম। এটা তো একজন আচ্ছা, বুঝতে সবাই মিস প্রেজেন্ট আছে মনে হয় আজকে। সবাই আছে না? ওকে, তো ঠিক আছে, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে এখন জিজ্ঞাসা করতে পারো। মিস আমাদের হচ্ছে আগের চ্যাপ্টারের উপর যে একটা রেকর্ড দিবেন বলেছিলেন। ওটা আমি আজকে প্রিপেয়ার করেছি, গতকাল আমি খুবই বিজি ছিলাম, সকাল একদম 8টা থেকে রাত 11টা পর্যন্ত, সাড়ে 11টা পর্যন্ত আমি পুরা দৌড়ের উপর ছিলাম, একদম রেস্ট করার সময় পাইনি। ওই যে আইএসবিএম এর একটা কনফারেন্স হচ্ছে, তোমরা হয়তো জানো, ওই কনফারেন্সের কিছু কাজ প্লাস হচ্ছে আমার নিজের পার্সোনাল কিছু কাজ, সব মিলিয়ে আমি ওইটা রেকর্ডিংটা বানাতে পারিনি। তো আজকে আমি তোমাদের ওই রেকর্ডিংটা তৈরি করেছি, তো ফাইল তৈরি হয়ে গিয়েছে, আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করবো আর কি। এখন ওটা ফাইল অলরেডি, ভিডিওটা রেডি কিনা যায় না, বাট অ্যাজ সুন অ্যাজ রেডি হবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের এই যে এখনকার এটাও রেডি, শেয়ার করবো, এটাও শেয়ার করবো। ঠিক আছে? ওকে মিস, থ্যাংক ইউ মিস। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরশুদিন। আর তোমাদের, তোমরা অনেকেই ছিল না ক্লাসে, আমরা ডিসকাস করেছিলাম যে যেহেতু অপেরনটা আমাদের লাস্টের চ্যাপ্টার, যদিও আজকে আমাদের অপেরন শেষ হয়ে গেল,
চ্যাপ্টারটা নাই। তো আমরা ডিসাইড করেছিলাম যে যেহেতু আমরা অপেরনটা মানে আমাদের লাস্ট চ্যাপ্টার হবে, তো আমরা যখন ফাইনাল এক্সামের দিন ওই দিনই আমরা অপেরনের উপর থেকে কুইজ নিব। আর যেহেতু এখন আমাদের আরো 2 দিন সময় আছে, তো আমি তোমাদেরকে ট্রান্সপোজিশনটা খুবই ব্রিফলি একটু পড়াতে চাচ্ছি, খুবই ব্রিফলি, মানে ডিটেল না, যে যাতে তোমরা ট্রান্সপোজিশনের একটা আইডিয়া পাও। তাহলে আমরা ওই চ্যাপ্টারটাও যদি পড়ি, তাহলে আমরা 2টা দিনে ওই 2টা চ্যাপ্টার পড়লে তখন আমাদের ওইটা একটা অপশন থাকবে। মানে বেশি চ্যাপ্টার কভার করলে তোমাদের জন্য সুবিধা কেন, কারণ তোমরা যদি মানে বেশি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাও, তখন তোমাদের অপশনটা বেশি ভালো থাকে। মানে বেশি ট্রান্সপোজিশন থেকে চ্যাপ্টার হলো, অপেরন থেকে তখন 2টা হলো, আর জিন ট্রান্সফার থেকে তখন একটা হলো। আর যদি তোমরা ট্রান্সপোজিশনটা না করো, তখন দেখা যাবে যে অপেরন থেকেই হয়তো 3টা কোয়েশ্চেন হয়ে যাবে, আর জিন ট্রান্সফার থেকে হয়তো একটা হবে, বা এরকম আর কি। মানে তখন তোমাদের ফ্লেক্সিবিলিটিটা আর কি, তখন তোমাদের ভালো মতন 2টা চ্যাপ্টারই খুব ভালো মতন প্রিপেয়ার করতে হবে যাতে সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। তো এই জন্য আর কি আমি চাচ্ছিলাম যে ট্রান্সপোজিশনটা পড়িয়ে দেই, হ্যাঁ যেহেতু সময় আছে তাহলে পড়িয়ে দিই, একটু ইজি করে আমি লেকচার বানিয়ে নিবো, ওখান থেকে পড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে সব ভালো থাকো।